সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাপ বেটা গ্রুপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি এখন তোমাদের জন্য কিছু পড়ালেখার মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সবারই জানা উচিত এবং জানতে হবেই। এগুলো না জানলে কি হয়, এগুলো না জানলে যখন তোমরা উপর ক্লাসে উঠো তখন এই বিষয়গুলো আস্তে আস্তে ভারী হয়ে ওঠে। তো প্রথম থেকেই যদি না বোঝা যায় তাহলে এগুলো পরে যায় আর বোঝা যায় না। তখন এভাবেই একটা ছাত্র আস্তে আস্তে ঝরে পড়ে, অথবা তার পড়ালেখাটা আর ভালোভাবে হয় না। তো আমি এখন পদার্থ নিয়ে আলোচনা করব, যেটা ক্লাস 3 থেকে 8 পর্যন্ত এই বাচ্চাদের ক্ষেত্রে এই বিষয়টা বোঝার সময়, কিন্তু এটা আমরা অনেকেই তোমাদেরকে বুঝাইতে ব্যর্থ, অথবা তোমরাও বুঝতে চাও না। এই জন্য আমি প্রমিত ভাষা ব্যবহার কম করি, কারণ আমি একেবারে সাদামাঠাভাবে, যাতে তোমরা যেভাবে বুঝো সেভাবে বোঝানোর চেষ্টা করি আর কি। তো পদার্থ পদার্থ কাকে বলে, পদার্থ আসলে কী জিনিসটা, এটার একটা সংজ্ঞা আছে। এই বিষয়টা অবশ্যই আমাদের সবাইকে বুঝতে হবে, জানতে হবে, এবং সেটা ভবিষ্যতে আবার প্রয়োগ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। পদার্থ বলতে আমরা সাধারণত বুঝি যার ভর আছে, যা জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। তাহলে আমি কি বললাম, তোমরা এবার এতটুকু বললেই যথেষ্ট, যে যার ভর আছে, যে জায়গা দখল করে এবং তাকে বল প্রয়োগ করলে সেও মনে হয় যে আসলে বাধা দেয়, সে বাধা প্রয়োগ করে, তাকেই পদার্থ বলে। এখন যে কোনো একটা পদার্থ, মনে করো একটা ইট, তার তো একটা ভর আছে, সে যেখানেই থাকুক না কেন সে কিছু জায়গা দখল করে অবস্থান করে। আচ্ছা, এখন বল প্রয়োগে বাধা প্রদান করে, এই জিনিসটা কেমন? আচ্ছা, তুমি যদি ওকে একটু ধাক্কা দাও, একটু সরাইতে চাও, তাহলে কিন্তু সে সরতে চায় না, সে তার নিজের অবস্থায় থাকতে চায়। এই যে আমি বল প্রয়োগ করতেছি কিন্তু সে সরতেছে না, তার মানে সেও তাহলে আমাকে একটু বাধা প্রয়োগ করতেছে, আমার বলকে সে গ্রাহ্যই করতেছে না। আবার অধিক বল প্রয়োগ করলে সে কিন্তু আস্তে আস্তে সরবে। এইটাই আর কি বল প্রয়োগে বাধার সৃষ্টি বলতে বোঝায়। অথবা তুমি তোমার এক বন্ধুকে ধাক্কা দিলে, ধাক্কা দেওয়ার সাথে সাথে যে সে একবারে তুলার মতো সরে গেল তা তো না। তুমি ধাক্কা দিলে, ধাক্কা দেওয়ার সাথে সাথে দেখবা যে আসলে কি যেন একটা, মানে মনে হয় যে বেজে ধরছে, বাইজে পড়ছে আমার হাতের সাথে, যেটা সরতে চাইতেছে না। এই যে সরতে না চাওয়ার যে প্রবণতা, এটাই হলো বাধার সৃষ্টি। আমি বল প্রয়োগ করছি কিন্তু সে সরতেছে না, এটাই হলো বল প্রয়োগ এবং বল প্রয়োগের বাধার সৃষ্টি। তাহলে তোমরা কি বলবা, যে যার ভর আছে, যার যে জায়গা দখল করে এবং যাকে বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। এখানে তোমরা আবার অনেকেই ওজন শব্দটা নিয়ে আসে, যে যার ওজন আছে। একটা বস্তুর ওজন শূন্যও হতে পারে, তার ওজন পৃথিবী পৃষ্ঠে সবচেয়ে বেশি, আবার পৃথিবীর কেন্দ্রের দিকে যত নিয়ে যাওয়া হবে তার ওজন কমতে থাকবে, একসময় কেন্দ্রে যায় তার কোনো ওজন থাকবে না। আবার পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে নিয়ে যাবা তত তার ওজন কমতে থাকবে, এবং এক পর্যায়ে যায় সে তার সে টন ওজন হোক, কিন্তু সে একসময় সে আর নিচে পড়বে না, কারণ পৃথিবীর কেন্দ্র তাকে আর টানতেছে না, আকর্ষণ করতেছে না। যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট যে রেখা আসছে, অনেক ওজন, অথচ সেটা ভাসতেছে, সে তো নিচে পড়তেছে না। এই জন্য আমি ওজন শব্দটা বললাম না। ওজন এখানে একটু ওজন, অনেক সময় ওজন শূন্য হয়ে যায়, এই জন্য ভর বললাম। ভরটা হলো একটা ধ্রুবক পদ, কনস্ট্যান্ট,
সে সব জায়গায় তার ভর অতটুকুই থাকে। এই জন্য আমি ভর শব্দটা ইউজ করলাম, যে যার ভর আছে জায়গা দখল করে এবং যাকে বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে তাকেই পদার্থ বলে। বল প্রয়োগ বলতে হলে ধাক্কা টাক্কা মারলাম আমি হাত দিয়ে, এই ধরনের একটা কিছু আর কি। বলের ক্লাসে আমি এবার বল নিয়ে আলোচনা করব। বল এটা একটা বিশাল জিনিস, যেটা পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের বিশাল একটা শক্তি হলো বল, বিশাল একটা নিয়ামক বল। ওটা আর একটা ক্লাসে আমি আলোচনা করব। তো আজ পদার্থ নিয়ে আলোচনা করতে চাই। এই পদার্থ কিন্তু আবার সাধারণত দুই প্রকার, একটা হলো মৌলিক পদার্থ আর একটা হলো যৌগিক পদার্থ। আমি কিন্তু একবারে গ্রামগঞ্জের একবারে সহজ সরল ভাষায়, মানে আমি প্রমিত শব্দ খুব একটা কমই ব্যবহার করতেছি তোমাদের বোঝার জন্য। এই জন্য আমি খুবই সহজ সরলভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি আর কি। তো এটা দুই প্রকার হয়ে থাকে, একটা হলো মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থ। আচ্ছা, তাহলে মৌলিক পদার্থ বলতে আমরা কি বুঝি? মৌলিক পদার্থ সংজ্ঞায় তুমি বলবা যে, তুমি এভাবে বুঝবা যে পদার্থকে ভাঙলে গুঁড়ো অথবা রাসায়নিকভাবেও ভাঙলে, যেভাবেই ভাঙবো ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ তার ভিতর থেকে পাওয়া যাবে না, তাকে মৌলিক পদার্থ বলে। অর্থাৎ যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। তোমরা যখন ভিডিওটা দেখবা তখন পজ করে এই সংজ্ঞাটুকু লিখে ফেলবা, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। যেমন সোনা, রূপা, তামা, এগুলো মৌলিক পদার্থ। আচ্ছা, আবার যৌগিক পদার্থ যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, আরও বেশি থাকতে পারে, যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। অর্থাৎ অথবা এর অর্থ হলো এই দাঁড়াইলো যে দুই বা দুইয়ের অধিক, তিনটাও হতে পারে, চারটেও হতে পারে, মৌলিক পদার্থ মিলে একটা যৌগিক পদার্থ তৈরি হয়। সেই যৌগিক পদার্থটা তোমার ভাঙলে আবার সেই ওই মৌলিক পদার্থগুলো আলাদা আলাদাভাবে পাওয়া যাবে, এটাই যৌগিক পদার্থ। যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। এভাবে তোমরা একটু শেখার চেষ্টা করবা। আর একটা আছে মিশ্র পদার্থ, যেটা আছে সেটাও দুই বা ততোধিক পদার্থ একত্রে থাকে, ঠিক আছে, কিন্তু একের সাথে আরেকজনের আরেকটা পদার্থ ওইভাবে যে একেবারে গভীরভাবে মিশা, এরকম না। ওটাও একটা মিশ্র পদার্থের সংজ্ঞায় আমি আবার মিশ্র পদার্থ যেদিন আলোচনা করব তখন ওকে নিয়ে আবার আলোচনা করব। তো আজকে পদার্থ, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ, এই বিষয়গুলো আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। তো আমি যদি আসলে আমার কথায়, আমার বলায় যদি কেউ একটু উপকৃত হয়, তাহলে আমার এই বলা সার্থক। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ।